ম্যারাথন মাইস হচ্ছে, নাম শুনেই তুই বুঝতে পারছিস, ঠিক আছে, সবসময় দৌড়চ্ছে 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 এইরকম টাইপের একটা ইঁদুর তৈরি করা গেছে। কি করে? তার দেহে এমন কিছু আমরা এমন কিছু জিনকে মানে ঠিকঠাক ভাবে অ্যাক্টিভেট করে দিয়েছি, যে জিনটার জন্য এরা খুব মানে মাইটোকন্ড্রিয়াকে বেশি তৈরি, মানে মাইটোকন্ড্রিয়া আরো বেশি এনার্জি তৈরি করছে, আরো বেশি এটিপি তৈরি করছে, সবসময় এরা রান করছে। ক্লাস 12 ফোর্থ সেমিস্টার, তাহলে তোদের পরীক্ষা থার্ড সেমিস্টারে শেষ হয়ে গেল। আমরা আজ থেকে যেটা শুরু করব সেটা হচ্ছে যে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার বায়োলজি নিয়ে তোরা মানে প্রচুর জন ইন্টারেস্টেড প্রকাশ করেছিস। তো ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের বেশ কিছু টপিক ওয়াইজ ক্লাস আমার ইউটিউব চ্যানেলেও আসবে, সেটার জন্য তোরা লক্ষ্য রাখ। আর অনলাইন ক্লাস তো চলছেই, তোরা সেখানে তো অনেকেই জয়েন করেছিস। তো কথা না বাড়িয়ে আজকে আমরা প্রথমেই শুরু করব বায়োটেকনোলজি সম্বন্ধে শুরু করব। আর কোর্স যে প্যাটার্নটা আছে, মানে কিরকম কোশ্চেন আছে, এটা কম বেশি তোরা জানিস যে এই সেমিস্টারে গোটাটাই তোদের লিখতে হবে, তোদের লেখার অভ্যাস কিন্তু অনেকের চলে গেছে। তো বায়োটেকনোলজিটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। বায়োটেকনোলজির বেসিক ক্লাসটা, বেসিক জায়গাটা আজকে আমি এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করছি। বায়োলজিতে যে ফোর্থ সেমিস্টার, ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে তোদের টোটাল 8টা চ্যাপ্টার আছে। এই 8টা চ্যাপ্টারের মধ্যে ইউনিট 8, ইউনিট 9 আর ইউনিট 10 আছে, সব মিলিয়ে তোর হচ্ছে 8টা চ্যাপ্টার হচ্ছে, দেখতেই পাচ্ছিস। এই 8টা চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে শুরু করছি ইউনিট 9টা, যেটা হচ্ছে বায়োটেকনোলজি। এই ইউনিটটা থেকে 10 নম্বর, 8 থেকে এই 9 ইউনিটটা থেকে 12 নম্বর আসবে, আর 10 ইউনিটটা থেকে 13 নম্বর আসবে। তাহলে এই টোটাল মিলে হচ্ছে তো 35 মার্কস। এবং বুঝতেই পারছিস বিভিন্ন রকমের যে প্রশ্ন আসবে এই সেমিস্টারে, আর কোনো এমসিকিউ আসবে না, এটা তোরা কম বেশি সকলেই জানিস। এবার আমি কেন বায়োটেকনোলজি দিয়ে শুরু করছি, কারণ অনেক ছাত্রছাত্রীর একটা সমস্যা হয় বায়োটেকনোলজি জিনিসটা বুঝতে। কিন্তু বায়োটেকনোলজিটা দিয়ে শুরু করার আর একটা কারণ আছে, বায়োটেকনোলজি চ্যাপ্টার থেকেই তোদের কিন্তু কম্পিটেন্সি বেসড কোশ্চেনটা আসবে। এইটা কিন্তু নতুন একটা শব্দ তোরা শিখছিস, যেটা কম্পিটেন্সি বেসড কোশ্চেন। কম্পিটেন্সি বেসড কোশ্চেন মানে হচ্ছে, সোজা কথা হচ্ছে, বোধমূলক প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আগে, যখন তোদের সিলেবাসটা চেঞ্জ হওয়ার আগে, এই ধরনের প্রশ্ন সিবিএসই প্যাটার্নে কারিকুলামে ছিল বা এখনো আছে। বেঙ্গলি বোর্ডে এটা কিন্তু তুলনামূলক নতুন ঢুকেছে। তো বুঝতেই পারছিস, এটা কিন্তু ডাইরেক্ট তোকে বর্ণনা করো, লেখো, এই ধরনের প্রশ্ন আসবে না। ছবি দিয়ে দিতে পারে বা কোনো সিচুয়েশন দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এটা কেন হলো, এই ধরনের প্রশ্ন আসবে। সোজা কথা, বুঝলে পারবি, না বুঝলে এই কম্পিটেন্সি বেসড কোশ্চেনের উত্তর করা কিন্তু খুবই খুবই শক্ত। তাই ক্লাসগুলো মন দিয়ে দেখতে হবে। এই কম্পিটেন্সি বেসড কোশ্চেন থেকে 4 নম্বর আসবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা প্রথমে বায়োটেকনোলজিটা একটু শুরু করি। দেখ, বায়োটেকনোলজি নামটা শুনলেই আমাদের অনেকেরই একটা ভয়, এটা আবার কি জিনিস, যদি কাউকে জিজ্ঞেস করে অনেকে বলতে পারে না। তো একদম সহজভাবে তোকে বোঝাচ্ছি, ওইসব জটিল বইয়ের ভাষার জটিল শব্দার্থগুলোকে আমি অ্যাভয়েড করে তোদেরকে যতটা সোজাভাবে বোঝানো যায় বোঝাচ্ছি। সকালে উঠে দেখছিস বা দুপুরবেলা লাঞ্চ করতে গিয়ে দেখছিস যে মা তোকে খাবার শেষে দই দিয়েছে, ঠিক আছে? ওটাই বায়োটেকনোলজি। যা, তুই ওটা জানিস তো, দই খেয়েছিস। আর বাড়িতে যারা দই তৈরি করেছে, মানে মা মনে কর দই তৈরি করে তোকে খেতে দিয়েছে, তাহলে ওই দই তৈরির পদ্ধতিটা তুই যদি জেনে থাকিস, তাহলে তুই বায়োটেকনোলজি অর্ধেক, মানে মোটামুটি পুরোটাই প্রায় শিখে গেছিস বলতে পারিস, বা 80% তুই শিখে আছিস বলতে পারিস। শুধুমাত্র জানিস না যে এটাই বায়োটেকনোলজি, তাই না? অবাক হলি না? আর একটা তোকে উদাহরণ দিই। আজ থেকে প্রায় 60-70 বছর আগে এই সময়ে ধর কারুর ডায়াবেটিস হয়েছে। এবার ডায়াবেটিস হলে তখন মানুষের মৃত্যুর হার কিন্তু এখনকার থেকে অনেক বেশি ছিল। কেন বেশি ছিল? কারণ সেই অর্থে কোনো ওষুধ পাওয়া যেত না, বা যেটুকু যে ওষুধ পাওয়া যেত, এগুলো পাওয়া যেত কোথা থেকে, বা তৈরি করা হতো কোথা থেকে? শূকর মেরে। ঠিক আছে, তোকে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধর একটা মানুষের ডায়াবেটিস হয়েছে, সেই মানুষটার 1 বছর ওষুধ তৈরি করতে, বা সেই মানুষটাকে 1 বছর যে ইনসুলিন সাপ্লাই দিতে হবে, সেইটা করতে আনুমানিক 50টা শূকর মারতে হয় বা মারতে হতো তখন। তাহলে বুঝতে পারছিস এটা কতটা আনএথিক্যাল, বা এটা কতটা একটা অমানবিক টাইপের জিনিস ছিল। ঠিক আছে, এবার মানুষ পরবর্তীকালে এটা আস্তে আস্তে বন্ধ করে দেয়। তুই এটা ভাবিস না যে শূকরের প্রতি প্রেমের জন্য বন্ধ করে দিয়েছে, কারণ মানুষ, এটা তুই স্বীকার করিস বা না করিস, মানুষ কিন্তু এই ক্ষেত্রে প্রচুর স্বার্থপর প্রাণী। ঠিক আছে, তাই আমরা যেটা বন্ধ করে দিয়েছি, এর অন্য আর একটা কারণ ছিল। বলা হয়, হ্যাঁ, এটা বলা হয় যে এটা একটা অমানবিক ইত্যাদি ইত্যাদি, কিন্তু যদি দেখা যেত যে আর কোনো অপশন নেই, মানুষ কিন্তু শূকর মেরেই চালাতো কাজ। পরবর্তীকালে দেখা গেল এই শূকর মেরে সেখান থেকে তাদের যে অগ্নাশয়, তাদের যে প্যানক্রিয়াস, সেখান থেকে আমরা যখন তোর ইনসুলিনটাকে আইসোলেট করছি, ইনসুলিনটাকে যখন কি করছি, আমরা ইনসুলিনটাকে সংগ্রহ করছি। এই যেহেতু ধর ওটা হচ্ছে ওদের প্যানক্রিয়াস, মানে শূকরদের, আর আমাদের অগ্নাশয়ের কিছু পার্থক্য আছে, তাই দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মানুষের কিন্তু অ্যালার্জি তৈরি হচ্ছে।
এবার মানুষের যেহেতু অ্যালার্জি তৈরি হচ্ছে পরবর্তীকালে, মানে এইটা বলতে পারিস পরবর্তীকালে এটা অ্যাভয়েড করার জন্য বিজ্ঞানীরা চেষ্টা করতে শুরু করলেন। এবং এবং পরবর্তীকালে এল লিলি বলে একটা কোম্পানি এসেছিল 1983, ওরা যেটা করলো রিকম্বিনেন্ট ইনসুলিন তৈরি করতে শুরু করলো। এটা গেল আর একটা উদাহরণ। সালটা সম্ভবত 1928। তো আলেকজান্ডার ফ্লেমিং নিজের ল্যাবে কাজ করছিল। তো নিজের ল্যাবে ধর যারা ব্যাকটেরিয়া বা এই নিয়ে কাজ করে, তো এই ধরনের কিছু জিনিস পাওয়া যায়, তোরা হয়তো জেনে থাকবি বা না জানলে জেনে, এই ধরনের কিছু জিনিস নিয়ে বিজ্ঞানীরা কাজ করেন, এগুলোকে বলা হয় পেট্রি ডিশ। তো এই ধরনের পেট্রি ডিশে উনি ব্যাকটেরিয়ার কালচার নিয়ে কাজ করছিলেন। ব্যাকটেরিয়ার কালচারটা মানে কি, ব্যাকটেরিয়া আছে তাদেরকে কিছু খাবার দাবার দেওয়া হয়, সেইটা থেকে ব্যাকটেরিয়ারা বৃদ্ধি পায়। অদ্ভুতভাবে ফ্লেমিং কিন্তু এটা মানে ইচ্ছাকৃতভাবে করেননি বা অনিচ্ছাকৃতভাবে ওনার কোনো মানে একটা ত্রুটির জন্য বা উনি অতটা খেয়াল না করার জন্য হঠাৎ করে একদিন দেখলেন যে ওইখানে এক ধরনের ছত্রাক টাইপের জন্মেছে। এবং অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে ছত্রাকগুলো যে জায়গাটায় জন্মেছে তার কাছাকাছি ব্যাকটেরিয়া মরে গেছে। উনি বললেন যা বাবা ইয়ে কে হুয়া। এইটা ভাবতে ভাবতে অন্য ক্ষেত্রে তুই হলে কি করতি, ঠিক আছে নষ্ট হয়ে গেছে এটা ফেলে দাও, উনি ওটা ফেললেন না, উনি ওটাকে নিয়ে আরো স্টাডি করতে শুরু করলেন। ঠিক আছে, আমরা যেমন আপেলটা আমরা নিউটনের জায়গায় থাকলে আমরা আপেলটা খেয়ে নিতাম, তাহলে আর তোর গোটা ফিজিক্স সাবজেক্টটাই হয়তো তৈরি হতো না। তেমনি এইখানে থাকলে আমরা হয়তো পুরো জিনিসটা নষ্ট হয়ে গেছে বলে ফেলে দিতাম। ফ্লেমিং কিন্তু ফেলেননি। ফ্লেমিং ভাবতে শুরু করলেন যে এটা কি কারণ হতে পারে, যে একটু ওই মানে যেখানে ছত্রাকগুলো জন্মেছে তার কাছাকাছি ব্যাকটেরিয়াগুলো মরে গেছে, বাকি চারিদিকের ব্যাকটেরিয়ারা বেঁচে আছে, কি ব্যাপার। যেমন ভাবা তেমন কাজ, উনি এইটা নিয়ে আরো রিসার্চ করতে শুরু করলেন, দিয়ে উনি আবিষ্কার করলেন যে এই যে ছত্রাকগুলো এরা এমন এক ধরনের জিনিস তৈরি করে যেটার জন্য ব্যাকটেরিয়ারা মারা যায়। এইখান থেকেই অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কার হয়। ঠিক আছে, এই তোকে আমি যতগুলো উদাহরণ দিলাম এগুলো সবই হচ্ছে বায়োটেকনোলজি। আবার বহু বছর আগে, আজ থেকে বহু বহু বছর আগে পৃথিবীতে যখন মদ তৈরি হয়, পৃথিবীতে যখন প্রথম মদ তৈরি হয়, সেটাও তো বায়োটেকনোলজি। তো মানে যেদিকে তাকাবি পাউরুটি তৈরি হচ্ছে সেখানেও বায়োটেকনোলজি, তো যেদিকে তাকাবি সেদিকেই বায়োটেকনোলজি। বোঝা গেছে কি জানি। তাহলে আজকে আমরা এই জিনিসটা নিয়ে পড়ছি, এইটা হচ্ছে বায়োটেকনোলজির বেসিক আইডিয়া। তাহলে বায়োটেকনোলজি কি কি বলতে পারি আমরা, না এটা এমন একটা জিনিস যাদেরকে আমরা খালি চোখে দেখতে পর্যন্ত পাই না, সেই ধরনের মাইক্রো অর্গানিজম, সেই ধরনের অণুজীব, তাদেরকে ব্যবহার করে আমরা মানব কল্যাণে ইউজ করছি, বা বলা ভালো সেখান থেকে মানুষ প্রচুর প্রচুর বেনিফিট পাচ্ছে, প্রচুর প্রচুর উপকার হচ্ছে, মানুষ তাদের উপর নির্ভর করে বেঁচে আছে। আজকে যদি কৃত্রিম ইনসুলিন, রিকম্বিনেন্ট ইনসুলিন, যেটাকে হিউমিউলিন বলে, আমি পরে এটার সম্বন্ধে ডিটেলস আলোচনা করব কিভাবে তৈরি করা হয়, তো সেটা যদি ধর না পাওয়া যেত, তাহলে আজকে কি অবস্থা তো বুঝতে পারছিস, কত মানুষ মারা যেত। তাহলে এই হচ্ছে বায়োটেকনোলজির বেসিক আইডিয়া, যেটা থাম্বনেলেও তোরা দেখতে পেয়েছিস, যে এইভাবে কিন্তু বায়োটেকনোলজিটাকে করা হয়। ঠিক আছে, তার মানে বায়ো মানে কি, জীব, জীবকে ব্যবহার করে, টেকনোলজি প্রযুক্তি, মানে ওই জন্যই এর নামটা হয়েছে জীব প্রযুক্তি বিদ্যা। এবার আমরা যেখানটা জানবো সেটা হচ্ছে যে এই বায়োটেকনোলজি করা হয় কি করে। এই যে বলে দিলাম রিকম্বিনেন্ট ইনসুলিন তৈরি করা হচ্ছে, কনসেপ্টটা কি, মানে এটা কিভাবে করা হয়। দেখ বইয়ে অনেক জটিল ফটিল ভাষায় লেখা আছে, তুই আমার ক্লাসটা একবার শোন, ক্লাসটা একবার শুনে বইটা পড়বি, একদম জলের মতো লাগবে। কিরকম জিনিসটা দেখ, সিম্পল আমি তোদের ভাষাতে তোকে বোঝাচ্ছি। মনে কর এখন কম্পিউটার কম বেশি আমরা সকলেই ব্যবহার করি, ল্যাপটপ কম বেশি অনেকেই ব্যবহার করি, ঠিক আছে, তো তোদের জেনারেশন তো আরো বেশি ব্যবহার করে। তো আমরা কম বেশি কপি পেস্ট, কাট পেস্ট, এই ধরনের শব্দগুলো আমরা শুনেছি। তো এখানে আমরা কাট পেস্টের জিনিস একটা করা হয়। কি করা হয়, কাট পেস্টের মতো জিনিস। কিরকম, আমি তোকে একটা উদাহরণ দিয়ে শুরু করছি। সাপোজ ধরা যাক তুই ভেরিয়া সিনেমাটা দেখেছিস কি, ঠিক আছে, বরুণ ধাওয়ানের ভেরিয়া সিনেমাটা। তো ওখানে বলিউডে তো গল্পের গরু আছে, ওটা তুই জানিস। ওখানে আমার যতদূর মনে পড়ছে, ঠিক আছে, অনেকদিন আগে দেখেছিলাম, তো ওখানে তোর একটা মানুষকে বা ওই বরুণ ধাওয়ানকেই বা আরো অনেককে দেখিয়েছিল, যেখানে দেখা যাচ্ছে একটা এই ভেরিয়া, সে হচ্ছে কামড়ে দিচ্ছে এবং সে ওই নেগরেটার মতো বা ভেরিয়ার মতো আচরণ করছে। ঠিক আছে, এটা তো পুরো পুরো গাঁজা খুঁড়ি একটা জিনিস, তুই বুঝতেই পারছিস। কিন্তু আমার বক্তব্য সেটা নয়, মানে আমি এই ওই কনসেপ্টটাই তোকে এখানে বলছি, কারণ এটাও কিছুটা ওই টাইপের, ওটা অবাস্তব, কিন্তু ওই কনসেপ্টের কিছুটা অংশ এখানে কিন্তু বাস্তব। কিরকম বাস্তব তোকে আমি বলি। ধরে যাক এই ইনসুলিনের ঘটনাটাই যদি আমি তোকে বলি, যে তুই চাইলি এই বা এই ভেরিয়ার ঘটনাটাই যদি বলি, যদি সত্যি করে এরকম করা যেত, ঠিক আছে, যে এমন কিছু ইঁদুর তৈরি করা গেছে যাদের দেহ থেকে আলো জ্বলে, জানিস আলো জ্বলা ইঁদুর তৈরি করা গেছে। আলো জ্বলা ইঁদুর মানে মেলায় ওই খেলনা ইঁদুর ভাবিস না, যার গা থেকে আলো জ্বলছে, জ্যান্ত ইঁদুর গা থেকে আলো জ্বলছে, এরকম করা গেছে। বা ধর
আর আরো একটা জিনিস তৈরি করা গেছে যাকে বলা হয় ম্যারাথন মাইস। এগুলো কিরকম জিনিস? ম্যারাথন মাইসটা আবার কি জিনিস? ম্যারাথন মাইস হচ্ছে, নাম শুনেই তুই বুঝতে পারছিস, ঠিক আছে, সবসময় দৌড়চ্ছে 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 এইরকম টাইপের একটা ইঁদুর তৈরি করা গেছে। কি করে? তার দেহে এমন কিছু আমরা এমন কিছু জিনকে মানে ঠিকঠাক ভাবে অ্যাক্টিভেট করে দিয়েছি, যে জিনটার জন্য এরা খুব মানে মাইটোকন্ড্রিয়াকে বেশি তৈরি, মানে মাইটোকন্ড্রিয়া আরো বেশি এনার্জি তৈরি করছে, আরো বেশি এটিপি তৈরি করছে, সবসময় এরা রান করছে রান করছে রান করছে, ঠিক আছে, এইরকম ব্যাপারটা আর কি। তো এবার কনসেপ্টটা হচ্ছে তাহলে এই যে কপি পেস্ট বা কাট পেস্ট যে কনসেপ্টটা আমি বললাম, এটা কিভাবে করা হয়? কিভাবে করা হয়? এমন এক ধরনের জিনিসের সাহায্য আমরা নিই যাকে তুই চোখে পর্যন্ত দেখতে পাস না, অথচ তার জন্যই আমরা বেঁচে আছি। শুনলে অবাক হয়ে যাবে। কিরকম? ধরা যাক একটা মানে এই ইনসুলিনের উদাহরণটা দিয়ে আমি যদি তোকে বোঝাই, বা এই ভেরিয়ার উদাহরণটা দিয়ে যদি বোঝাই, ইনসুলিন উদাহরণটা বাস্তব, ভেরিয়ার উদাহরণটা অবাস্তব। প্রথমেই আমি বলে দিচ্ছি, ভাবিস বলিস না জানো স্যার ভেরিয়াটা তাহলে কি আপনি ঠিক বলছেন? একদমই ঠিক বলছেন, ওটা গাঁজাখুরি, কিন্তু আমি ওই কনসেপ্টটার সাথে এর মিল আছে, আমি সেটা বোঝাতে চাইছি। ধরা যাক তুই ঠিক করলি যে আমি ওরকম একটা ভেরিয়া তৈরি হব, তোর ওরকম ইচ্ছা হবে না আমি জানি, তবু আমি বলছি যে তুই ঠিক করলি যে আমি ওরকম একটা ভেরিয়া হব। তো কি করতে হবে তোকে? তাহলে ভেরিয়ার কোন জিনটার জন্য মানুষটা ভেরিয়ার মতো আচরণ করছে, তাহলে তোকে আগে বুঝতে হবে। কারণ ভেরিয়ার তো দেহে তো গাদা 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 জিন আছে, সব জিনের জন্য সে নিশ্চয়ই ভেরিয়ার মতো আচরণ করে না। ধরা যাক আমি তোকে একটা দেখাই, ধরা যাক ভেরিয়ার কোনো একটা জায়গা থেকে আমরা এরকম তিনটে জিন দেখতে পাচ্ছি, যেখানে আছে এক্স ওয়াই জেড, সেখানে আছে এক্স ওয়াই জেড। এবার ধরা যাক এই জেড জিনটার জন্য ভেরিয়াত্ব আছে, ঠিক আছে, ভেরিয়া কি আছে? ভেরিয়াত্ব আছে। তাহলে তোকে কি করতে হবে? যদি ভেরিয়ার মতো হতে হয়, তাহলে এই জেড জিনটাকে তোকে আইসোলেট করতে হবে। আইসোলেট মানে সোজা কথা আলাদা করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি? তোকে আমি স্টেপ ওয়াইজ যদি বলি, তোকে আমি স্টেপ ওয়াইজ বলছি, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে তোকে আগে শনাক্ত করতে হবে। কি শনাক্ত করবি তুই? যে কোন জিনটার জন্য ভেরিয়াত্ব আছে, ঠিক আছে, নতুন শব্দ ভেরিয়াত্ব, ঠিক আছে, কোন জিনটার জন্য ভেরিয়াত্ব আছে সেটা তোকে আগে শনাক্ত করতে হবে, নাম্বার ওয়ান। সেম ওয়েতে ওই ইনসুলিনের ক্ষেত্রেও কিন্তু, যে কোন জিনটার জন্য ইনসুলিন বা ইনসুলিনের কোন জিনটার জন্য ইনসুলিন তৈরি হচ্ছে সেটা তোকে আইসোলেট করতে হবে। এখানেও এইটার শনাক্ত তুই ফার্স্টে করে ফেলি। শনাক্ত করলি আর সঙ্গে সঙ্গে তুই মানে সেটাকে ব্যবহার করলি, এরকম ব্যাপারটা তো না। আমি পরের ক্লাসে বা আরো ডিটেলসে বলবো শনাক্ত করবি কি করে, বা শনাক্ত করে তাকে যে আলাদা করবি তার কিন্তু অনেক পদ্ধতি আছে। মানে দেখ, একটা কোষকে যদি তুই দেখিস, সেই কোষের মধ্যে অনেক কিছু আছে। তো কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, থেকে শুরু করে অনেক কিছু আছে, কোষ পর্দায় অনেক কিছু আছে। তাহলে এই জিনটা কোথায় আছে? নিউক্লিয়াসে আছে। তাহলে এই নিউক্লিয়াস থেকে এই জিনটা পর্যন্ত তোকে যদি পৌঁছতে হয়, এর বাইরে উল্টো পাল্টা আর যা যা এক্সট্রা জিনিস আছে, সব কটা জিনিসকে তোকে কিন্তু কেটে বাদ দিতে হবে। সব কটা জিনিসকে তুই যদি কেটে বাদ না দিস, তাহলে কিন্তু তুই এটাকে শনাক্ত করতে পারবি না, বা এটাকে তুই আইসোলেট বা আলাদা করতে পারবি না। তাহলে তোকে কি করতে হবে? একে শনাক্ত করতে হবে। এরপর স্টেপ নাম্বার 2 তে আমরা একটা উৎসেচক ব্যবহার করব, যার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। আমরা রেস্ট্রিকশন কথাটা বহু জায়গায় শুনি না, যে রেস্ট্রিক্টেড এরিয়া, মানে এর সমস্ত এই যে এনজাইমটা, এই যে উৎসেচকটা, এই সব জায়গায় কাটতে পারে না, এ কোন একটা নির্দিষ্ট জায়গায় কাটতে পারে, একে দিয়ে তোকে কাটাতে হবে। এ হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কথাটা মানে কি? ভেতর দিক দিয়ে কাটে, বাইরের দিক দিয়ে কাটে না। মানে ধর এই ধারগুলো কাটতে পারবে না, এই ধার কাটতে পারবে না, বা এই ধার কাটতে পারবে না, মাঝখানের কোনো একটা জায়গাকে কাটবে। তাহলে মাঝখানের কোনো একটা জায়গাকে যখন কাটছে, তার মানে ওই জন্য নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। বোঝা গেছে? এবার এই প্রসঙ্গে তোকে আমি একটা কথা বলি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ সাধারণত কাটে, বাট এরা কাটে হচ্ছে প্যালিন্ড্রোমিক সজ্জা যেখানে আছে। প্যালিন্ড্রোমিক সজ্জা মানে কি? ম্যাডাম, আই এম অ্যাডাম। কি বললাম? একজন বলছে ম্যাডাম আই এম অ্যাডাম, এই লাইনটার বিশেষত্ব কি রে? এই লাইনটার বিশেষত্ব কি? এই লাইনটার বিশেষত্ব দেখ, এদিক থেকে এদিকে গেলেও ম্যাডাম আই এম অ্যাডাম, এদিক থেকে এদিকে গেলেও ম্যাডাম আই এম অ্যাডাম। তার মানে এই ধরনের সজ্জা যেখানে আছে, সেই সজ্জা আছে সেই রকম জায়গাকে এ কাটতে পারে। আচ্ছা, তুই এবার আমাকে প্রশ্ন করতে পারিস, কি সব স্যার ভুলভাল বলছেন, ডিএনএ তে আবার এইসব কোত্থেকে এলো? এটা তো ইংরেজি ওয়ার্ড, আমি এটা উদাহরণ দিলাম। ডিএনএ তো এরকম থাকে না। ডিএনএ তে কি থাকে? এটিজিসি বা এটিটিজিসি এটি এরকম টাইপের সজ্জা একটা থাকে, কারণ তোরা পড়ে এসেছিস 11-এ।
অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন এইগুলো ডিএনএ তে থাকে। তো ধরা যাক তোকে এরকম একটা সজ্জা আছে, তোকে আমি একটা জিজ্ঞেস করলাম, ধর টি এ এ টি, টি এ এ টি, এদিক থেকেও দেখ টি এ এ টি, তোকে বোকা বানানোর জন্য এরকম প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। আচ্ছা বলো তো এটা কি একটা প্যালিন্ড্রোমিক সজ্জা? উত্তর হচ্ছে কি? আমি জানি তোরা অনেকেই বলবি হ্যাঁ হ্যাঁ প্যালিন্ড্রোমিক সজ্জা, অ্যান্সার ইজ নো। কেন? কারণ এটা একটা নর্মাল লাইন, এটা তো ডিএনএ লাইন, ডিএনএ কি একতন্ত্রী? ডিএনএ তো দ্বিতন্ত্রী। তাহলে এটা যখনই তোকে বলবে অন্য তন্ত্রীটা তুই দেখ, অন্য তন্ত্রীটা তুই যদি দেখিস তাহলে এখানে কি হয়ে যাবে, এ টি টি এ, তাহলে এদিক থেকে গেলে টি এ টি, এদিক থেকে এ টি টি এ, তাহলে কি করে প্যালিন্ড্রোমিক হয়? তাহলে এটা কিন্তু প্যালিন্ড্রোমিক সজ্জা নয়। বোঝা গেছে? তো এই ধরনের এমন ভাবে সজ্জাটা করতে হবে যাতে ওপর থেকে ওপরে এদিক থেকে এদিকে আর নিচে এদিক থেকে এদিকে দুটোই কিন্তু সমান হয়। তাহলে এইরকম একটা প্যালিন্ড্রোমিক সজ্জাওয়ালা সিকোয়েন্স থাকবে, বা সরি প্যালিন্ড্রোমিক সজ্জা থাকবে, যাকে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমটা কেটে দেবে। বোঝা গেছে? এটা গেল স্টেপ নাম্বার 2। শুধু তাই নয়, একই সময়ে প্রায় একই সময়ে আমাদেরকে প্লাজমিডকে কাটতে হবে। প্লাজমিড মানে কি? প্লাজমিড মানে তুই আমি কি বলেছি, ব্যাকটেরিয়াকে আমরা ব্যবহার করব। তো তো ব্যাকটেরিয়াকে আমরা যখন ব্যবহার করব, ব্যাকটেরিয়ার দেহে নিজস্ব ডিএনএ ছাড়াও, নিজস্ব ডিএনএ তে এরকম ধর আছে, তার বাইরে এরকম কিছু প্লাজমিড থাকে, এরকম কিছু প্লাজমিড থাকে, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ যাদেরকে বলা হয়। এই প্লাজমিডটাকে আমি একটাকে ধর বড় করে দেখাচ্ছি, এই প্লাজমিডের একটা অংশকে আমরা কেটে দেবো, এই একটা প্লাজমিডের একটা অংশকে আমরা আগে থেকে কেটে দেবো। কেন কেটে দেবো? কারণ এই যে জিনটাকে আমরা শনাক্ত করব, এই যে জিনটাকে আমরা আলাদা করব, একে গিয়ে ওইখানে ঢোকাতে হবে, তো সেই জন্য ওকেও কাটতে হবে কিন্তু। ঠিক আছে? তাহলে এটা গেল স্টেপ নাম্বার 2। আমি আজকে একদম জাস্ট বেসিকটা বলছি, পরে এগুলো ডিটেলসে বলবো। ঠিক আছে? এবার চলে আসছি স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 কি হবে? কাটা তো হয়ে গেল, তাহলে শনাক্ত করলাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে। ধরা যাক আমরা এখানে এই জেডটাকে কেটেও নিয়েছি। কেটে নিলে মুশকিল, এখানে একটা মুশকিল আছে, তুই একে কেটে কিছুই বুঝতে পারবি না। কেন বুঝতে পারবি না? কারণ একে তুই খালি চোখে দেখতেই পাবি না। তাহলে খালি চোখে দেখতে পাওয়ার জন্য তোকে যেটা করতে হবে, একে যে তুই কেটেছিস, একে একটা জায়গায় তোকে দৌড় করাতে হবে। কি করাতে হবে? দৌড় করাতে হবে। তো দৌড় করানোর জন্য যে মাঠটা লাগবে, সেই মাঠটাকে সেই মাঠটাকে এরকম টাইপের দেখতে, যেটা এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নাম হচ্ছে অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। কি বললাম? অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। এখানে ধর এরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় গিয়ে আলাদা হয়ে গেল, তুই তখনও কিছু দেখতে পাবি না। এরপর তোকে একটা রং করতে হবে। রংটা কি দিয়ে করবি? ইটিবিআর দিয়ে রং করবো, ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে আমরা রং করবো। ইটিবিআর দিয়ে তুই একে রং করে দিলি। রং করার পর তখন তুই বুঝতে পারবি যে কোনটা হচ্ছে এই জেডটা। তাহলে তাকে তুই আইসোলেট করলি বা তাকে তুই আলাদা করলি, আলাদা করে তোকে এই প্লাজমিডের মধ্যে দিতে হবে। এবার তাহলে কি বললাম, স্টেপ নাম্বার 3 তে আমরা কি করব? আমরা ইলেকট্রোফোরেসিস আর ইটিবিআর এর ব্যবহার করলাম। এবার চলে আসছি স্টেপ নাম্বার 4। আমরা দুটোকে জয়েন করিয়ে দেবো, মানে এই জেডটাকে এখানে লাগিয়ে দেবো। একে আমরা বলবো জয়েনিং। যতটা সোজাভাবে বলছি ব্যাপারটা এরকম কিন্তু নয়, এই জয়েনিং করার বেশ কিছু পদ্ধতি আছে, সেগুলো আমরা পরবর্তীকালে আস্তে আস্তে আলোচনা করব। ঠিক আছে? জয়েনিং করে দেবো। তো এইটা জয়েন করে, যেই তুই জয়েন করে দিলাম, ওকে কিন্তু এবার আমরা, আর নামটা চেঞ্জ হয়ে গেছে, নামটা এবার আমরা বলবো কি বলবো, রিকম্বিনেন্ট ডিএনএ কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। কি বলবো? রিকম্বিনেন্ট ডিএনএ। এবার রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়েছে না হয়নি, এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে, বোঝার অনেক পদ্ধতি আছে, সেগুলো আমরা তখন দেখে নেবো। রিকম্বিনেন্ট ডিএনএ আমাদের তৈরি হয়ে গেল। বোঝা গেছে? এরপরও কিন্তু তোর কাজ শেষ হয়নি, এরপর একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, এটাই বলতে পারি শেষ দশা। কি দশা? যে এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি হয়ে গেল, এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আবার আমাকে নতুন করে একটা ব্যাকটেরিয়ার দেহে দিয়ে দিতে হবে। কিসে করতে হবে? নতুন করে একটা ব্যাকটেরিয়ার দেহে ট্রান্সফার করতে হবে। কেন ট্রান্সফার করতে হবে? নতুন করে ব্যাকটেরিয়ার দেহে ট্রান্সফার করতে হবে কারণ ওই ব্যাকটেরিয়াটা এবার কি করবে, আমাদের জেরক্স মেশিনের কাজ করবে, ফ্যাক্টরির কাজ করবে। মানে ওই ব্যাকটেরিয়াটা যত বেশি রিপ্রোডাকশন করবে, যত বেশি সংখ্যা বাড়বে, আমাদের এইটাও মানে একদম সেই ফ্রিতে বলতে পারিস আমাদের এটাও সংখ্যা বেড়ে যাবে। পরে লাস্ট দশায় আমরা জাস্ট এখান থেকে প্রোটিনটাকে সংগ্রহ করে নেবো, খেল খতম। তাহলে এই হচ্ছে একদম বেসিক ভাবে বললে টোটাল বায়োটেকনোলজির আইডিয়াটা। এবার এর মাঝে এই যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এগুলো হচ্ছে আমি মেন পয়েন্টটা সব থেকে সহজভাবে বোঝালাম, কিন্তু এর মাঝেও কিছু না বলা কথা রয়ে গেল, যেগুলো আমরা পরবর্তীকালে আস্তে আস্তে এই স্টেপগুলোকে ডিটেলসে আলোচনা করব। তাহলে আশা করি তোরা এই স্টেপগুলো পরিষ্কার বুঝতে পারলি। এবং আমাদের ক্লাস 12 4th সেমিস্টারের অনলাইন ক্লাসও চলছে, তোরা চাইলে সেখানে জয়েন করতে পারিস।
দেখতেই পাচ্ছিস, এই প্লে স্টোরে গিয়ে বায়ো ইউজার দেবাংশু অ্যাপটা লিখে সার্চ করবি, বা লিঙ্ক তুই এই ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবি। এখানে গিয়ে তুই হচ্ছিস যে টোটাল 4th সেমিস্টার বায়োলজির কোর্স আমি পড়াবো, সেখানে হচ্ছে যে সমস্ত মানে টোটাল সেমিস্টারটা মান্থলি নয়, সবটা মিলে তোর হচ্ছে 549 টাকা এখন রাখা আছে। তো 549 টাকা তুই পে করলে তুই কিন্তু মানে টোটাল 4th সেমিস্টারের কোর্সটা তুই পেয়ে যাবি, এবং সেখানে লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, মক টেস্ট থাকবে, এবং অন্যান্য আরো অনেক কিছু থাকবে। ঠিক আছে, তাহলে এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চ্যানেলে চোখ রাখ।